নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, পিএসসি 5000 জিকে সিরিজের যে ক্লাস আমরা শুরু করেছি, আজকে আমাদের ক্লাস 4, যেখানে গুরুত্বপূর্ণ পিএসসির মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের প্রশ্ন এবং পাশাপাশি পিএসসি লেটেস্ট ট্রেনিং প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, যেগুলো আপকামিং পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তার আগে, ক্লাস শুরু করার আগে তোমাদের একবার জানিয়ে রাখি যে আমাদের কিছু ইবুক রয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক জিকে, পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা তোমরা জানো 50টি কিন্তু নম্বরের 50 নম্বরের স্ট্যাটিক জিকে আসে। সেই স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ ইবুক আমরা তৈরি করেছি, যেখানে 60+ টপিক রয়েছে এবং পিএসসি বিভিন্ন পরীক্ষার যে প্রশ্ন এবং তার ওয়ান লাইনার হিসেবে ওয়েস্টবেঙ্গল পিএসসি প্রিভিয়াস ইয়ার জিকে ইবুক রয়েছে। এছাড়া বিজ্ঞানের ইবুক রয়েছে, যেখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা ভার্সানের ইবুক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া পিএসসির বিভিন্ন পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপে তোমরা জানো যে 30 নম্বরের ইংলিশ থাকে। সেই 30 নম্বরের ইংরেজির জন্য কিন্তু পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের ইংরেজি নিয়ে একটা ইবুক তৈরি হয়েছে। এই 4টি ইবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যদি সংগ্রহ করতে চাও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা আমাদেরকে জানাতে পারো। তাহলে চলো শুরু করব আজকে এই ক্লাসের প্রথম প্রশ্ন, যে পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? প্রথম, দ্বিতীয়, পঞ্চম না চতুর্থ? উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয়। পর্যায় সারণীর অন্তর্গত দ্বিতীয় পর্যায়কে আদর্শ মৌল বলা হয়। শুধু কিন্তু দ্বিতীয় না, এখানে তোমরা একটু জেনে রাখো যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়, যেটা লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত, এবং তৃতীয় পর্যায় যেটা সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত টোটাল মৌল রয়েছে, এবং এদের ছোট পর্যায়ে বলা হয়। এই পর্যায়ে দুটি অবস্থিত মৌল সমূহকে কিন্তু আদর্শ মৌল বলা হয়। ঠিক আছে, তো এখানে অপশন অনুযায়ী আমরা দ্বিতীয় পর্যায় হলো, তো দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে দুটোকেই কিন্তু আদর্শ মৌল হিসেবে বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে কোন উপজাতীয় ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা সংকটাপত্র ঘোষিত করা হয়েছে, অর্থাৎ এন্ডেঞ্জার্ড ঘোষণা করা হয়েছে? তো সাঁওতালি, কুরুক, কুরমালি না সাদ্রি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কুরুক। তো কুরুক যে ভাষাটা, এটা পশ্চিমবঙ্গ সরকার 2016-17 যে অর্থবর্ষে আমাদের যে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু পশ্চিমবাংলায় এটা ঘোষণা করেছে কুরুক ল্যাঙ্গুয়েজ, এবং এই কুরুক ল্যাঙ্গুয়েজটা খুব সংকট অর্থাৎ এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ইউনেস্কো যে তালিকায় কিন্তু রয়েছে কুরুক, এবং কুরুক ভাষাভাষী মানুষ ওরাও যারা রয়েছে, তো ওরাওদের মেন ভাষা হচ্ছে কুরুক, এবং এই যে কুরুক ভাষা শুধু পশ্চিমবঙ্গ না, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে কিন্তু যে প্রচুর মানুষ এই কুরুক ভাষা কিন্তু কথা বলে। ঠিক আছে, তো নেক্সট 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর, যে শাস্ত্রীয় নৃত্যশিল্পী এটা কোন প্রদেশের মধ্যে রয়েছে? তো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের প্রশ্ন, অসম, কেরালা, পাঞ্জাব না বাংলা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, আসাম। আসামে কিন্তু শাস্ত্রীয় নৃত্যশিল্প দেখা যায়। নেক্সট 4 নম্বর, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান প্রযুক্তি, আন্তর্জাতিক বোঝাপড়া, সাহিত্য, সাংবাদিকতা না পরিবেশবিদ্যা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, সাহিত্য এবং সাংবাদিকতা কিন্তু এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, এটা আমেরিকা, ইউএসএ থেকে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে 5 নম্বর, যে রক্তকরবী গ্রন্থটি কার রচনা? তো বাঙালির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রক্তকরবী, তো নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু না রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই প্রশ্নটা কিন্তু বহুবার বিএসসি পরীক্ষায় রিপিট হয়। তো রক্তকরবী কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই রক্তকরবীতে কিন্তু একটা যে মহিলা, তিনি যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কীভাবে লড়েছেন, সেটা কিন্তু বর্ণনা করা হয়েছে। নেক্সট আমরা দেখব যে প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান কবে আইএফএ শিল্ড জিতেছিল? তো এটা কিন্তু ভারতের একটা গর্বের বিষয়, কারণ প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান এই আইএফএ শিল্ড জিতেছিল। তো 4টে অপশন দেখতে পাচ্ছ, 1911, 12, 23, 24। এই প্রশ্নটাও কিন্তু বহুবার করা হয়েছে, ইভেন মাধ্যমিকেও কিন্তু এই প্রশ্নটা এসছে। তো উত্তর হবে অপশন এ, 1911 সালে মোহনবাগান কিন্তু প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল। নেক্সট 7 নম্বর প্রশ্ন, যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, মহাপদ্মনন্দ, অজাতশত্রু না ধর্মনন্দ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, মহাপদ্মনন্দ হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা। আর যদি বলতো নন্দ বংশের শেষ রাজাকে, সেটা হচ্ছে ধননন্দ। ঠিক আছে, তো নেক্সট 8 নম্বর প্রশ্ন, যে নিচের কে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিল না? পি.কে. সাইগাল, শাহনফা খান, ক্যাপ্টেন মোহন সিং না ভি.এস. ধিল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ক্যাপ্টেন মোহন সিং কিন্তু সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিল না, বাকিরা ছিল। এবং এই ক্যাপ্টেন মোহন সিং কিন্তু আইএনএ প্রতিষ্ঠা করেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, যে অলিম্পিক পতাকায় হলুদ বর্ণের বৃত্তাকার রং বা যে রিং, সেটা
কোন মহাদেশকে সূচনা করে? তোমরা জানো অলিম্পিকে যে বিভিন্ন এরকম করে কিন্তু রিং রয়েছে, সেই রিংগুলো বিভিন্ন কালারের হয় এবং সেই হলুদ কালারটা কোন মহাদেশকে চিহ্নিত করে? ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা না এশিয়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, এশিয়া। এশিয়া মহাদেশকে কিন্তু এই হলুদ বর্ণটা যে বর্ণিত করে। তাহলে আমরা জেনে নেবো আরও 5খানা যে কালার রয়েছে সেগুলো কোনটা কোন মহাদেশের জন্য অ্যাপ্লিকেবল। দেখো ইউরোপে তোমরা জানো বিভিন্ন যে মহাসাগরগুলো রয়েছে এবং ব্লু যে নীতি সেটা কিন্তু নেওয়া হয়েছিল, তো ইউরোপটাকে ব্লু হিসেবে চিহ্নিত করা হয়। এশিয়া, দেখো এশিয়ার মধ্যে ভারত পড়ে এবং ভারতের মানুষজন কি তেল মশলা বেশি খায়, তো তেল মশলার যে কালার হচ্ছে হলুদ, তো এই হলুদটা হিসেবে এশিয়াটা তোমরা মাথায় রাখবে। আর যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কালো, তো তার জন্য আফ্রিকা হচ্ছে কালো, এবং অসিয়ানিয়া এখানে গ্রিন প্রচুর পাওয়া যায় অর্থাৎ সবুজ, তার জন্য এটাকে সবুজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং আমেরিকা হচ্ছে রেড, তো আমেরিকায় জানো যে আমেরিকা একটু সর্বসার্বা দেশ, সবসময় এদের গরম থাকে, রক্ত গরম থাকে, তো রক্তের রং লাল, সেই হিসেবে আমেরিকাটাকে মনে রাখবে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, যে কোন সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠাতে চায় ভারত? 2025, 33, 40 না 45? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে অপশন সি, 2040 সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠাতে চায় ভারত, এবং ইসরো এটি কিন্তু ঘোষণা করেছেন। ইসরোর যে হেড এস সোমনাথ, তো তিনি কিন্তু এটা ঘোষণা করেছেন এবং 4 জনকে কিন্তু অলরেডি সিলেক্ট করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, সরোজিনী নাইডু না শ্রীমাভু বন্দরনায়ক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, শ্রীমাভু বন্দরনায়ক। তো শ্রীমাভু যে বন্দরনায়ক ইনি কিন্তু শ্রীলঙ্কার প্রথম, শ্রীলঙ্কা না সারা বিশ্বের মধ্যে যদি কোনো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে থাকেন সেটা হচ্ছে শ্রীমাভু বন্দরনায়ক। তিনি শ্রীলঙ্কার কিন্তু হয়েছিলেন, 3বার কিন্তু তিনি প্রাইম মিনিস্টার ছিলেন। যদি বলে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাহলে হয়ে যেত ইন্দিরা গান্ধী। নেক্সট, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এ, বি, সি, ডি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এবং ভিটামিন এর অভাবে কিন্তু রেটিনা এবং কর্নিয়ায় প্রভাব পড়ে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আইসোটোপ নেই এরূপ মৌল হলো কোনটা? টেকনেটিয়াম, ইউরেনিয়াম, কার্বন না ক্লোরিন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, টেকনেটিয়ামের কোনো স্থায়ী কিন্তু আইসোটোপ নেই। এছাড়া ইউরেনিয়ামেরও রয়েছে, কার্বনেরও রয়েছে, ক্লোরিনেরও কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? বারীন্দ্র ঘোষ, বিপিনচন্দ্র পাল, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় না উল্লাস দত্ত? উত্তর হবে অপশন এ, বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন এবং যে 1906 সালে কলকাতায় এই যুগান্তর পত্রিকা কিন্তু শুরু হয়েছিল। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? তোমরা জানো যে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী ভাগ হয়ে গিয়েছিল, তো সেই নরমপন্থী ছিল না কে? বিপিনচন্দ্র পাল, ফিরোজশাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি না গোপাল কৃষ্ণ ব্যানার্জি? উত্তরটা দেওয়ার চেষ্টা করো। উত্তর হয়ে যাবে অপশন এ, বিপিনচন্দ্র পাল। তোমরা জানো যে লাল বাল পাল নামে পরিচিত, তার মধ্যে পালকে আমরা বিপিনচন্দ্র পাল হিসেবে জানি, তো সেই লাল বাল পাল তোমরা জানো তারা চরমপন্থী নেতা ছিল, তো বিপিনচন্দ্র পাল কিন্তু নরমপন্থী ছিলেন না, বাকিরা নরমপন্থী ছিলেন। 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন সাংবাদিক সর্বোচ্চভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন? এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেয় যে কোন পত্রিকা নীল বিদ্রোহকে যে সমর্থন করেছিল। ঠিক আছে, তো শিশির কুমার ঘোষ, হরিশ মুখার্জি, বারীন্দ্র ঘোষ না বিপিনচন্দ্র পাল? উত্তর হবে হরিশ মুখার্জি। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা তোমরা নাম শুনেছো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকারই কিন্তু যে মেন লোক ছিলেন যে হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি, তো তিনি কিন্তু নীল বিদ্রোহকে সর্বত্রভাবে সমর্থন করেছিলেন। অনেক সময় পত্রিকা হিসেবে দেয়, পত্রিকা হলে হিন্দু প্যাট্রিয়ট হবে, আর যদি বলে কোনো সাংবাদিক তো সেটা হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সাংবাদিক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। নেক্সট, সুলোপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? কুষাণ, গুপ্ত, পাল না সেন? উত্তর হবে অপশন ডি, সেন বংশ। বাংলায় যে সেন বংশ ছিল তার প্রসিদ্ধ শিল্পী ছিলেন সুলোপানি। 18 নম্বর প্রশ্ন, ভারতের মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন? নওয়াব সলিমুল্লাহ, সৈয়দ আহমেদ খান, আব্দুল গফর খান না AR কিয়দয়? উত্তর হবে অপশন এ, নওয়াব সলিমুল্লাহ 1906 সালে ঢাকায় কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ভারত বলছে কারণ তখন কিন্তু ভারত এবং বাংলাদেশ বা পাকিস্তান কোনোটাই ভাগ হয়নি, অবিভক্ত ভারত ছিল, তার জন্য ভারতীয় মুসলিম লীগ বলা হচ্ছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদিন সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ডের পুনর্নামকরণ হয়েছিল। সেই নামকরণটা কী কী? 4টে অপশন রয়েছে, শহীদ ভূমি, শহীদ স্বরাজ, আজাদ হিন্দুস্তান না জয় হিন্দ দ্বীপ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, শহীদ এবং স্বরাজ দ্বীপ। তোমরা জানো যে
সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে যখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রথম পতাকা উত্তোলন করেছিল। তো সেখানে গিয়ে তিনি কিন্তু আন্দামান এবং নিকোবর এই দুটোকে নামকরণ করেছিল। আন্দামানের নাম দিয়েছিল শহীদ এবং নিকোবরের নাম দিয়েছিল স্বরাজ। ঠিক আছে? তো আর প্রথম যদি আজাদ হিন্দ ফৌজ যদি প্রথম ভারতবর্ষের ভূখণ্ডে কোথায় প্রথম তিরঙ্গা ফেলিয়েছিল, সেটা হচ্ছে মণিপুরের মফলংয়ে। ঠিক আছে? তো নেক্সট 20 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? এটা WBCS পরীক্ষা এসেছিল একবার। কালীবাঙ্গান, লোথাল, কোটডিজি না রোপার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, লোথাল। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, হিন্দু মজদুর সংঘর প্রতিষ্ঠাতা কে ছিলেন? MN যোশী, VV প্যাটেল, GL নাথ না দাদাভাই নওরোজি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, GL নাথ। তিনি হিন্দু মজদুর সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এবং তোমরা এখন এক্সট্রা ইনফরমেশন হিসেবে জেনে রাখো যে বিভিন্ন লেবার ইউনিয়নগুলো রয়েছে, এটাও কিন্তু হিন্দু মজদুর সংঘ একটা, বুঝতেই পারছো, লেবার ইউনিয়ন। তো ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস যে ইউনিয়নটা রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। ভারতীয় মজদুর সংঘ যে ইউনিয়নটা রয়েছে সেটা ভারতীয় জনতা পার্টির। সেন্ট্রাল ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস সেটা CPIM-এর। এবং হিন্দ মজদুর সভা এটা সমাজবাদী পার্টির। ঠিক আছে? তো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কে 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিল? জিন্নাহ সৈয়দ আহমেদ, র্যামসে ম্যাকডোনাল্ড না লর্ড কার্জন? উত্তর হবে অপশন সি, র্যামসে ম্যাকডোনাল্ড। তো র্যামসে ম্যাকডোনাল্ড তিনি কিন্তু ঐক্য নষ্ট করার জন্য একটা উঠে পড়ে লেগেছিলেন এবং এই কমিউনাল অ্যাওয়ার্ডটা তিনি ঘোষণা করেছিলেন এবং মুসলিম এবং যে পিছিয়ে পড়া বর্গদের জন্য আলাদা ভোটের কিন্তু ব্যবস্থা করার পরিকল্পনা করছিলেন। নেক্সট 23 নম্বর প্রশ্ন, ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক কে? জওহরলাল নেহরু, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী না রমেশচন্দ্র দত্ত? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ এই বইটির লেখক এবং এই বইয়ের মাধ্যমে তিনি কিন্তু বুঝেছিলেন কীভাবে ব্রিটিশ সরকার ভারত থেকে বিভিন্ন যে সম্পদ ব্রিটিশে শুষে নিয়ে যাচ্ছে, ড্রেন করে নিয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু তিনি এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছিলেন। 24 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত কোন রাজ্যের তার নিজস্ব হাইকোর্ট নেই? উড়িষ্যা, সিকিম, মিজোরাম না মণিপুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, মিজোরাম। মিজোরামে কিন্তু এখনও কোনো হাইকোর্ট নেই নিজস্ব। উড়িষ্যা, সিকিম, মণিপুরে কিন্তু রয়েছে। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন যে বর্তমানে ভারতবর্ষে কটি হাইকোর্ট রয়েছে? এটাও কিন্তু একটা পরীক্ষা প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল। অবশ্যই এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন হিসেবে দিলাম যে বর্তমানে ভারতবর্ষে কটি হাইকোর্ট রয়েছে। এটা কিন্তু এখনই ভিডিও দেখতে দেখতেই কমেন্টটা করে দাও। 25 নম্বর প্রশ্ন যে কোন সালে মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল? 1862, 71, 1881 না 1891? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 1862। তোমরা 1861 সালে যে ব্রিটিশ যে কাউন্সিল অ্যাক্ট হয়েছিল, সেই কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে 3খানা হাইকোর্ট কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে বোম্বে, আর একটা হচ্ছে মাদ্রাজ। ঠিক আছে? তো তার মধ্যে এই মাদ্রাজ হাইকোর্টটা ভালো করে মাথায় রাখবে যে 1861 কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী 1862 সালে কিন্তু এই 3টে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে এই 3টে হাইকোর্টের মধ্যে কোন হাইকোর্টটা সর্বপ্রথম হয়েছিল? সেটা কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট সর্বপ্রথম হয়েছিল, কারণ 1862 সালে 1 জুলাই হয়েছিল কলকাতা হাইকোর্টটা। ঠিক আছে? তো 14ই আগস্ট হয়েছিল বোম্বাই হাইকোর্ট, আর 26শে জুন হয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। ঠিক আছে? নেক্সট 26 নম্বর প্রশ্ন যে মুঘলদের সরকারি ভাষা কী ছিল? উর্দু, ফার্সি, তুর্কি না আরবি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ফার্সি। ফার্সি ভাষা কিন্তু তখন প্রায় স্বর্ণযুগ বলতে পারো এবং মুঘলদের সরকারি ভাষাও ছিল ফার্সি। 27 নম্বর প্রশ্ন যে নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? চিরহরিৎ রোজউড, পর্ণমোচী পলাশ, ম্যানগ্রোভ মহুয়া না সরলবর্গীয় পাইন? বুঝতেই পারছো কোনটা সঠিক না, সেটা হচ্ছে অপশন সি, ম্যানগ্রোভ মহুয়া কখনোই না, মহুয়া। তো ম্যানগ্রোভ আমরা বিভিন্ন সুন্দরী গাছ জানি। ঠিক আছে? তো এটা উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি। নেক্সট 28 নম্বর প্রশ্ন যে নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানে বাঘের ঘনত্ব বা ডেন্সিটি অফ টাইগার সর্বাধিক? কানহা, সুন্দরবন, করবেট না বান্ধবগড়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, করবেট। জিম করবেট ন্যাশনাল পার্ক এটা উত্তরাখণ্ডে আছে এবং 2023-এর ডাটা অনুযায়ী যে সবথেকে বেশি বাঘের ঘনত্ব দেখা যাচ্ছে করবেট ন্যাশনাল পার্কে। 29 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ মিসামি টাকিন নিম্নের কোন বায়োস্ফিয়ার রিজার্ভে পাওয়া যায়? ডিব্রু সাইখোয়া, নন্দাদেবী, ডিহং ডিবং, কোল্ড রিসর্ট? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ডিহং ডিবং। ডিহং ডিবং যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এখানে কিন্তু মিসামি টাকিন দেখা যায় এবং এটি কোথায় অবস্থিত? যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। এবং এই টাকিন একবার প্রশ্ন করেছিল যে ভুটানের জাতীয় পশুর নাম কি? সেটা হচ্ছে এই টাকিন। এই টাকিন হচ্ছে ভুটানের জাতীয় পশু এবং এই মিসামি টাকিন দেখতে পাওয়া যায় হচ্ছে ডিহং ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভে, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত।
30 নম্বর প্রশ্ন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? বিহার, পাঞ্জাব, গুজরাট না বাংলা? উত্তর হবে অপশন ডি, বাংলা। বাংলা বলতে তখন কিন্তু শুধু আমাদের পশ্চিমবাংলা না, আমাদের যে পূর্ব বাংলা তখন ছিল 1946 সালে। তো দুই বাংলা মিলে কিন্তু এই তেভাগা আন্দোলন হয়েছিল এবং এটি একটি কৃষক আন্দোলন। এই আন্দোলনটা কিন্তু যে অল ইন্ডিয়া যে কিষাণ সভা ছিল তারা কিন্তু হোস্ট করছিল এবং এদের পেছনে ছিল কিন্তু সিপিআইএম, ঠিক আছে। তো কমিউনিস্ট পার্টি তখন তো এইভাবে ছিল না, তো কমিউনিস্ট পার্টি ছিল। তো মাথায় রাখবি যে প্রশ্নটা এইভাবেই দেয় যে কবে তেভাগা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে 1946-48 নাগাদ হয়েছিল এবং এটি বাংলায় হয়েছিল, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা নতুন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। এরকম টাইপের ভিডিও প্রত্যেক দিন কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে রাখো। বন্ধুরা, তোমাদের জন্য টেক্সট বুক নিয়ে এসলো প্রিমিয়ার লিগ অফার, যেখানে 28 থেকে 31 মার্চ পর্যন্ত এই অফার কিন্তু চলবে, যেখানে তোমরা ভারতবর্ষের যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারবে, সেটা পিএসসি হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা রেল, এসএসসি যে কোনো পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যদি তোমরা ইয়ারলি পাস প্রোটা নাও, এবং যেটা 699 টাকা, কিন্তু বর্তমানে এই অফারটা কিন্তু চলছে 263 টাকায় এবং এর ওপর আরও 12% ছাড় পেয়ে যাবে। ইউজ কুপন কোডের জায়গায় তোমরা জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করে দেবে, তাহলে আরও 12% কিন্তু ছাড় তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি কোনো পার্টিকুলার এক্সামকে যে টার্গেট করো, মনে করো পিএসসি কোনো এক্সাম বা কলকাতা পুলিশ, তো পার্টিকুলার কোনো এক্সামের জন্য তোমরা এই পাসটা ইউজ করতে পারো, টেক্সট বুক পাস, যেটা 499 টাকা, কিন্তু বর্তমানে নিলে এই তারিখের মধ্যে তোমরা 175 টাকা পেয়ে যাবে এবং তার উপর আরও 12% ছাড় পাবে যদি জিকে ম্যানিয়া কুপন কোড ইউজ করো। এবং তোমাদের কিন্তু জেনে রাখা দরকার যে এই ইয়ারলি পাস প্রো এটা শুধুমাত্র পার্টিকুলার কোনো এক্সামের জন্য, এবং যদি তোমরা পাস প্রো নাও তাহলে সেটা কিন্তু যে কোনো পরীক্ষার যে কোনো এক্সাম কিন্তু তোমরা দিতে পারবে, কোনো পার্টিকুলার এক্সাম না। তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু টেক্সট বুক যে পাস প্রোটাই কিন্তু বেটার অপশান হবে এবং নিচে লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এটা কিন্তু গ্রহণ করতে পারো।